প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করল, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। একথা নিশ্চিত করে বলা যায়, আমলারা ছাড়া সচিবালয়ে কেউ আগুন দেয়নি। আগুনের ঘটনায় ফেঁসে যেতে পারেন এমন 8 জন প্রভাবশালী এলিট শ্রেণীর আমলাদের নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে, যারা ছিলেন হাসিনার আপন ছেলের চেয়েও বিশ্বস্ত। আজকে আমরা আরেকটা সৃজনশীল প্রস্তাব নিয়ে আলাপ করব। এটা আমলাতন্ত্র, এটা সংস্কার নিয়ে আলাপ। রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র। শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা। শুনে খুশি হইলাম, হ্যাঁ বুঝলাম, কিন্তু সলিউশন কি? সচিবালয়ে আগুনের ঘটনাটি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটা বড় ধাক্কা। এই আগুনটি কোন দুর্ঘটনা থেকেই লাগলো নাকি পরিকল্পিতভাবে আগুন লাগানো হলো? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদেরকে অনুরোধ করব, দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। সুপ্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, বন্ধুগণ, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতামণ্ডলী, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সারা দেশ জুড়ে আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ কেউ মনে করছে এই ঘটনার পিছনে শেখ হাসিনার কোনো ষড়যন্ত্র রয়েছে, স্বৈরাচারের দোসররা মিলে সচিবালয়ে আগুন দিয়েছে। আবার অনেকেই দাবি করছে ভারতীয় কোনো গোয়েন্দার মাধ্যমে এই আগুনটি লাগানো হয়েছে সচিবালয়ে। অনেকেই অনেক ধরনের কথা বলছে। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, অনেকভাবে অনেক ধরনের মতামত পোষণ করছে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে। অবশেষে জানা গেল সচিবালয়ের অগ্নিকাণ্ডের পেছনের রহস্য আসলে কি। এটা কি কোনো নাশকতা নাকি কোনো দুর্ঘটনা, সেটি অবশেষে জানা গেল, প্রকাশ হলো। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, গুঞ্জন উঠছে সচিবালয়ের ভিতরের লোকই সচিবালয়ে আগুন লাগিয়েছে, এতে জড়িত থাকতে পারে সাবেক কিছু আমলা এবং সচিব। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, আমরা কয়েকটা প্রতিবেদন দেখে আসবো। সচিবালয়ে আগুন আসলে কারা লাগিয়েছে, কিভাবে লাগালো, কেন লাগালো, কি উদ্দেশ্য ছিল তাদের। প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সেই বিষয়টি নিয়ে আমরা কয়েকটা প্রতিবেদন দেখব, তারপরে কথা বলবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের। প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে এবং এর সাথে সাবেক মুখ্য সচিবেরও প্রাথমিক সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গিয়েছে। সেটার বিস্তারিত তদন্ত এখনো চলছে। হাসিনার দুর্নীতির সাম্রাজ্য টিকিয়েছিল সচিবালয়ের কর্মী অর্থাৎ আমলাদের পিঠে ভর করে। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির বিরুদ্ধে তদন্ত শুরু করল, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। একথা নিশ্চিত করে বলা যায়, আমলারা ছাড়া সচিবালয়ে কেউ আগুন দেয়নি। আগুনের ঘটনায় ফেঁসে যেতে পারেন এমন 8 জন প্রভাবশালী এলিট শ্রেণীর আমলাদের নিয়ে আলোচনা করব আমাদের আজকের ভিডিওতে, যারা ছিলেন হাসিনার আপন ছেলের চেয়েও বিশ্বস্ত। চলুন একে একে দেখে নেওয়া যাক ফেঁসে যাচ্ছেন কারা এই 8 আমলা। নাম্বার 1, মোহাম্মদ মুসলিম চৌধুরী। সচিবালয়ে আগুন লেগেছে, পুড়ে গেছে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তর, আর এই দপ্তরের সাথে যুক্ত ছিলেন মোহাম্মদ মুসলিম চৌধুরী। জানলে অবাক হবেন, অন্তর্বর্তীকালীন সরকারও অবসরে যাওয়া মুসলিমকে পদায়ন করে নতুন করে নিয়োগ দিয়েছে। মোহাম্মদ মুসলিম চৌধুরী সাবেক অর্থ সচিব এবং সরকারের সাবেক প্রধান হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক অর্থাৎ সিএজি ছিলেন। নভেম্বরে তাকে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের চেয়ারম্যান পদে 3 বছরের জন্য চুক্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। মুসলিম চৌধুরী অর্থ বিভাগের সচিব থাকাকালে রিজার্ভ চুরি হয়। এছাড়া সিএজি হিসেবে দায়িত্ব পালন করায় তার স্বাক্ষর ছাড়া সরকারের কোনো ধরনের তহবিল ছাড় করা সম্ভব ছিল না। অর্থাৎ শেখ হাসিনা সরকারের দুর্নীতির দায় তিনি এড়াতে পারেন না। এছাড়া সরকারি বেসরকারি অংশীদারিত্বে চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশিদের হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেন এবং সার্বজনীন পেনশন স্কিমও তার ব্রেইন চাইল্ড বলা হয়। তার মানে এখন নিশ্চিত বুঝতে পেরেছেন কেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগ দপ্তরে আগুন লেগেছে। নাম্বার 2, হেলাল উদ্দিন আহমদ। আগুনকাণ্ডের ঘটনায় নিশ্চিত ফেঁসে যাবে হেলাল উদ্দিন আহমদ, কারণ আগুনে পুড়ে যাওয়া পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ও এর স্থানীয় সরকার বিভাগের দায়িত্বে ছিলেন হেলাল উদ্দিন আহমদ। সচিবালয়ে থাকা তার আমলনামা নষ্ট করতে এই আমলা জড়িত থাকতে পারেন, কারণ এই হেলাল উদ্দিন আহমদ ছিলেন হাসিনা সরকারের ভোট কারচুপির আরেকজন যোদ্ধা। ইসি সচিব হিসাবে শেখ হাসিনার আস্থার প্রতিদান হিসেবে বিভিন্ন নির্বাচনে কারচুপির অন্যতম হোতা ছিলেন তিনি।
এ দায়িত্ব সফলভাবে পালন করার পুরস্কার স্বরূপ 2020 সালে তাকে সিনিয়র সচিব করা হয়। 2022 সালে অবসরের পর তাকে সরকারি কর্ম কমিশন বা পিএসসিতে 5 বছরের জন্য সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে তিনি ওই পদে বহাল আছেন। ভালো করে খতিয়ে দেখলে ফেঁসে যেতে পারেন হেলাল উদ্দিন। নাম্বার 3, আহমদ কায়কাউস। সচিবালয়ে আগুন লাগার পেছনে কারণ খুঁজতে গঠিত কমিটিতে নিশ্চিতভাবে আহমদ কায়কাউসের নাম আসবে, কারণ আহমদ কায়কাউস ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত আমলা। তিনি বিদ্যুৎ বিভাগের সচিব হিসাবে লম্বা সময় দায়িত্ব পালন করেন। দরপত্র ছাড়া অর্ধশতাধিক বিদ্যুৎ কেন্দ্রের লাইসেন্স দেওয়া এবং এসব লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে দুর্নীতির অন্যতম হোতা ছিলেন তিনি। বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদের বিশ্বস্ত এ সহচরকে আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তির মাস্টার মাইন্ডও বলা হয়। পরে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব হিসাবে পদোন্নতি পেলেও বিদ্যুৎ বিভাগের ওপর তার প্রত্যক্ষ নিয়ন্ত্রণ ছিল। বাংলাদেশের সরকারি পাসপোর্ট ছাড়াও যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী এ আমলা সর্বশেষ বিশ্বব্যাংকের বাংলাদেশের বিকল্প নির্বাহী পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন। যুক্তরাষ্ট্রে তার অঢেল সম্পদ রয়েছে বলে বিভিন্ন সময় অভিযোগ উঠলেও শেখ হাসিনার বিশ্বস্ত এ আমলার দুর্নীতি নিয়ে কখনোই তদন্ত হয়নি। তিনি এখনও বহাল তবিয়তে আছেন। নাম্বার 4, শহীদুল হক। ধারণা করা হচ্ছে সচিবালয়ে আগুন লাগার পেছনে শহীদুল হকের হাত থাকতে পারে, কেননা তার শত অপকর্মের আমল নামা রয়েছে সচিবালয়ে। শহীদুল হক ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত পররাষ্ট্র সচিব। 2012 সালে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত পররাষ্ট্র সচিব হিসাবে দায়িত্ব পালন শুরু করেন। 2018 সালে 30 ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হলেও সরকার তাকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়। শেখ হাসিনার এই বিশ্বস্ত এ পররাষ্ট্র সচিব দেশের স্বার্থবিরোধী অনেক চুক্তির মাস্টার মাইন্ড। ভারতের সঙ্গে সম্পাদিত ট্রান্সশিপমেন্ট চুক্তি, চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার, আশুগঞ্জ নৌবন্দর ব্যবহার, নামমাত্র ট্রান্সশিপমেন্ট মাসুল নির্ধারণে তার প্রত্যক্ষ ভূমিকা ছিল। অবসরের পর তিনি আওয়ামী লীগের গবেষণা সেল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের পরামর্শক পর্ষদের সদস্য হিসেবে নিয়োগ পান। এ সময় সরকারকে পররাষ্ট্র নীতি বিষয়ক বিভিন্ন পরামর্শ তিনি দিয়েছেন। নাম্বার 5, আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। আগুন লাগার পেছনে সঠিক কারণ উদ্ঘাটন করা গেলে ফেঁসে যাবেন আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। এই আমলা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর যদিও অপসারিত হয়েছেন, কিন্তু সচিবালয়ে তার আমলনামা কিন্তু ছিল। এর আগে তিনি জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর-এর চেয়ারম্যান ছিলেন। এছাড়া বিপিসির চেয়ারম্যান হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। এনবিআর-এর চেয়ারম্যান হিসেবে ডক্টর ইউনুসকে একের পর এক আয়কর মামলায় হয়রানি করেন মুনিম। এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন কেন সচিবালয়ে আগুন লেগেছে। এছাড়া রহমাতুল মুনিম সামিট, এস আলম, ইউনিক, বেক্সিমকো সহ কয়েকটি বড় গ্রুপের বিদ্যুৎ কেন্দ্রকে নিয়ম বহির্ভূতভাবে শত শত কোটি টাকার কর অবকাশ সুবিধা দিয়েছেন। এছাড়া বড় কয়েকটি কোম্পানিকে অবৈধভাবে কর সুবিধা দেওয়া, টাকা পাচারের সহযোগিতা ও শুল্ক কর ফাঁকিতে সহযোগিতা করে শত শত কোটি টাকার দুর্নীতি করেছেন মুনিম। নাম্বার 6, মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মোহাম্মদ জাহাঙ্গীর আলম ছিলেন শেখ হাসিনার অন্যতম বিশ্বস্ত আমলা। নির্বাচন কমিশন সচিব হিসাবে জাতীয় নির্বাচনে কারচুপির সফল দায়িত্ব পালনের পুরস্কার স্বরূপ তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে পদায়ন করা হয়। সেখানে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব হিসাবে দায়িত্ব পালনের পর 2022 সালের 27 অক্টোবর সচিব করা হয়। ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। ছাত্র হত্যার প্রত্যক্ষ মদদের ভিডিও ভাইরাল হলেও তাকে কোনো ধরনের শাস্তির আওতায় আনা হয়নি। তারও অনেক নথিপত্র এখন সচিবালয়ে রয়েছে। আমি নিশ্চিত মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গ্রেফতার করে ডিম থেরাপি দিলে আগুন কাণ্ড সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য পাওয়া যাবে। নাম্বার 7, কবির বিন আনোয়ার। এদিকে কবির বিন আনোয়ার ছিলেন শেখ হাসিনার বিশ্বস্ত মন্ত্রী পরিষদ সচিব। বিভিন্ন সময় তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠলেও শেখ হাসিনা তার বিরুদ্ধে কখনোই শাস্তিমূলক ব্যবস্থা নেননি। আওয়ামী লীগের তকমা লাগিয়ে যে কজন আমলা থেকে শত শত কোটি টাকার মালিক হয়েছেন তাদের মধ্যে কবির বিন আনোয়ার অন্যতম। দুর্নীতির মাধ্যমে অর্জিত টাকায় ঢাকা, গাজীপুর, সেন্ট মার্টিন, কক্সবাজার, সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক ও A2I এর প্রকল্প পরিচালক থাকাকালে তার আত্মীয় স্বজনদের ঠিকাদারি ব্যবসার সঙ্গে সম্পৃক্ত করেছেন কবির বিন আনোয়ার। তাদের মাধ্যমে তিনি বিভিন্ন প্রকল্পের নামে অর্থ বরাদ্দ নিয়ে অঢেল সম্পদের পাহাড় গড়েছেন। এসব দুর্নীতি পুঙ্খানুপুঙ্খরূপে তদন্ত হলে ফেঁসে যাবেন কবির বিন আনোয়ার। বিষয়টি নিশ্চয়ই জানেন এই দুর্নীতিবাজ আমলা, আর এজন্য সচিবালয়ের নথি পড়াতে আনোয়ার যে অংশ নেয়নি সে গ্যারান্টি কে দিবে। নাম্বার 8, আব্দুর রৌফ তালুকদার। আব্দুর রৌফ তালুকদার ছাত্র জনতার আন্দোলনে সরকার পতনের পর গভর্নরের পদ থেকে পদত্যাগ করেন।
ঋণ খেলাপির নানা সুযোগ দেওয়া, কেন্দ্রীয় ব্যাংকের শৃঙ্খলা নষ্ট করা, রিজার্ভকে রেকর্ড উচ্চতা থেকে তলানিতে নিয়ে আসা, রিজার্ভের হিসাব নিয়ে লুকোচুরি, কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা, বেসরকারি ব্যাংকগুলোয় নিরীক্ষা কার্যক্রম প্রায় বন্ধ করে দেওয়া সহ নানা অভিযোগ রয়েছে এ আমলার বিরুদ্ধে। এর আগে তিনি সাবেক অর্থ সচিব হিসেবেও বিতর্কিত ভূমিকা রাখেন। আগুন লাগার পেছনে আব্দুর রউফ তালুকদারের দায় রয়েছে কিনা তা অবশ্যই খতিয়ে দেখতে হবে। দর্শক, এই 8 জন ছাড়াও আরও যেসব দপ্তর আগুন লেগে পুড়ে গেছে সেখানে গবেষণা চালালেই বেরিয়ে আসবে এই ঘটনার পেছনে আসলে কারা দায়ী। আপনি কি চান সঠিক তদন্ত করে যেন দোষীদের কঠিন সাজা দেওয়া হয়? কমেন্ট বক্সে ইয়েস বা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। বুধবার গভীর রাতে সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে, যা ছড়িয়ে পড়ে এক মাথা থেকে আরেক মাথায়। রাত প্রায় 2টার দিকে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের 19টি ইউনিট প্রায় 10 ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে সচিবালয়ের বহুতল ভবনের অন্তত 4টি তলায় থাকা 5টির বেশি মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নথি, চেয়ার টেবিল, এসি, কম্পিউটার ও অন্যান্য আসবাবপত্র পুড়ে গেছে। তবে কতটা পুড়েছে তা তদন্ত কমিটি কাজ গুছিয়ে আনার পরই সুস্পষ্ট হবে। এখন প্রশ্ন উঠেছে, কিভাবে ঘটল এই অগ্নিকাণ্ডের ঘটনা? এটা কি পরিকল্পিত কোনো ঘটনা? আগুন লাগা 7 নম্বর ভবনের 9ম তলার পুরোটা জুড়ে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দপ্তর। আগুনে এই দপ্তরের পূর্ব পশ্চিমমুখী করিডোর পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে গেছে। ফায়ার সার্ভিসের কর্মীদের একটি ভিডিওতে দেখা যায় করিডোরের উত্তর ও দক্ষিণ পাশের রুমগুলোর কোনোটি পুরোপুরি, আবার কোনোটি আংশিক ভস্মীভূত হয়েছে। তবে করিডোরের সিলিং ও দুই পাশের সাজসজ্জা ধ্বংস হওয়ায় তা হাঁটা চলার অনুপযোগী হয়ে গেছে। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের একজন কর্মকর্তা বলেন, আগুন লাগার পর তাদের কেউ মন্ত্রণালয়ে ঢোকার অনুমতি পাননি। সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে যাওয়ারও অবস্থা ছিল না। এদিকে আগুন নিভে যাওয়ার পর বৃহস্পতিবার আর কাউকে এই ভবনে ঢুকতে দেওয়া হয়নি। তদন্ত কমিটির সদস্যদের পাশাপাশি উপদেষ্টাদের কয়েকজন অল্প কিছুটা ঘুরে দেখেছেন। ভবনের 8ম তলার পূর্ব অংশে রয়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের কয়েকটি দপ্তর। আরও রয়েছে অর্থ মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দপ্তর। এই তলার পশ্চিম অংশ জুড়ে রয়েছে ডাক ও টেলিযোগাযোগ উপদেষ্টা নাহিদ ইসলামের দপ্তর। তার দপ্তর ও আশেপাশের রুমগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। অন্যদের মতো তিনিও বৃহস্পতিবার তার বিভাগে যেতে পারেননি। তবে সেখানকার ভিডিও থেকে দেখা অভিজ্ঞতার আলোকে এই কর্মকর্তা বলেন, উপদেষ্টার দপ্তর পুরোপুরিভাবে ভস্মীভূত হয়ে যাওয়ার কথা শুনেছেন। পাশের রুমগুলো পুড়ে গেছে। পুরো 7ম তলা জুড়ে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, যেটির উপদেষ্টা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আগুনে এই মন্ত্রণালয় ও দপ্তরের অধিকাংশ জিনিসপত্র পুড়ে গেছে বলে উপদেষ্টা নিজেই বলেছেন। 6ষ্ঠ তলায় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দপ্তর রয়েছে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন আসিফ মাহমুদ। অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সাংবাদিকদের সাথে কথা বলেছেন উপদেষ্টারা। কয়েকটা মন্ত্রণালয়ের নথি পুড়েছে এবং পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধার করা সম্ভব হবে কিনা জানতে চাইলে স্থানীয় সরকার ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, প্রায় 5টি মন্ত্রণালয়ের নথি পুড়ে গেছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগ আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। যুব ক্রীড়া, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, সড়ক ও জনপথ বিভাগও ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের নথি কার্যক্রম অনলাইনে থাকার কারণে আমরা উদ্ধার করতে পারব। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের কার্যক্রম পুরোটাই অ্যানালগ পদ্ধতিতে ফাইল করার তথ্য দিয়ে তিনি বলেন, তাই যে শাখাগুলোর নথিগুলো পুড়ে গেছে সেগুলো কতটা রিকভার করা যাবে তা নিরূপণ করার জন্য মন্ত্রণালয়ের পর্যায়ে একটি কমিটি করা হয়েছে। সেই কমিটি কাজ করে প্রতিবেদন দিলে আমরা বুঝতে পারবো কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, কোনটা ফিরে পাওয়া সম্ভব আর কোনটা সম্ভব নয়। সাংবাদিকদের সাথে কথা বলার সময় উপদেষ্টা আসিফ মাহমুদ জানান, স্থানীয় সরকার বিভাগে আমি দায়িত্ব নেওয়ার পর আমরা কিছু অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেছি। পিরোজপুর জেলায় বিভিন্ন প্রকল্পের যে বরাদ্দ দেওয়া হতো সেখানকার পিডি সহ সেখানকার সংশ্লিষ্টদের মধ্যে আমরা অর্থ লোপাটের একটি প্রাথমিক প্রমাণ পেয়েছি। এর সাথে সাবেক মুখ্য সচিবের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গিয়েছে। সেটার বিস্তারিত তদন্ত এখনো চলমান। যেহেতু এই অর্থ লোপাটের ঘটনা পিরোজপুরে ঘটেছে, তাই আমরা সেখান থেকে ফাইলগুলো উদ্ধার করতে পারবো।
এখন আমাদের তদন্ত কর্মকর্তারা পিরোজপুরে অবস্থান করছেন। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে ফায়ার সার্ভিস জানিয়েছে ভবনটির ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং নবম এই 4 তলা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে অষ্টম ও নবম তলায় ক্ষতি হয়েছে বেশি, সেখানকার অধিকাংশ নথি পুড়ে গেছে। আজকে আমরা আরেকটা সৃজনশীল প্রস্তাব নিয়ে আলাপ করব। এটা আমলাতন্ত্র, এটা সংস্কার নিয়ে আলাপ। রাজনীতির কাছে জিম্মি ছিল আমলাতন্ত্র। শ্বেতপত্র কমিটির সঙ্গে বৈঠকে বললেন আমলারা। শুনে খুশি হইলাম, হ্যাঁ বুঝলাম, কিন্তু সলিউশন কি? এই যে জিম্মি থাকা, এটা তো আবার হবে না, সেটার উপায়টা কি? আমি সেই চ্যাংরাকাল থেকে শুনে আসতেছি পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি। কঠিন ইংরেজি কথা, মানে ইংরেজি যেহেতু কইছে সে তো ঠিকই কইছে, তাই না? মানে আমলাতন্ত্রের রাজনীতিকরণ। আমলাতন্ত্র মানে এই যে এখানে সেক্রেটারি আছে, তারপরে এইখানে প্রশাসন আছে, এই যে ইউএনও আছে, ডিসি আছে, এই সব কিছু মিলে এটা হইতেছে আমলাতন্ত্র। সে চ্যাংরাকাল থেকে শুনে আসতেছি এই আমলাতন্ত্রের রাজনীতিকরণ হয়েছে। কিন্তু চ্যাংরা থেকে বুড়া হইলাম, সমস্যা তাই থাকলো। আমলারা যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ, পুলিশ যখন ঠাপ খায় তখন বলে রাজনৈতিক চাপ। মানে চাপ সবার জন্য উপকারী বিষয়, সব দায় চাপের উপরে চাপে দেয়, দেয়া বিন্দাস হইয়া বসে থাকে। আজকাল আলাপ কেমনে এই চাপ থেকে মুক্ত হইতে পারবে? আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি। আঙ্গের ব্যুরোক্রেটরা, আমলারা এটা এনে শুনেন আর কি। এই যে সেক্রেটারি, এই যে সচিব, উপসচিব, যুগ্ম সচিব, সহকারী সচিব, ডিসি, তারপরে ইউএনও ইত্যাদি ইত্যাদি, এরা শুনেন একটু। আসেন আল্লাহর নামে শুরু করি। আলাপে ঢোকার আগে দুটা বিষয় জানতে হবে। সেক্রেটারি কাকে বলে, কোথায় থেকে শব্দের উৎপত্তি, আর সচিবালয়ের কাজ কি ধরনের। প্রথমে বুঝি সচিব বলতে আমরা কি বুঝবো। সেক্রেটারি, যার বাংলা করেছি আমরা সচিব, শব্দটা ল্যাটিন। সেক্রেটারি শব্দটা ল্যাটিন শব্দ সেক্রেটারিয়াস থেকে আসিছে, যার অর্থ গোপনীয়তা রক্ষাকারী ব্যক্তি। শব্দটার মূল ধারণা গোপনীয় বিষয়, গোপন, গোপন, বুঝাও, যা গোপন তথ্যের সাথে সম্পর্কিত। এই গোপন তথ্যের সাথে সংযুক্ত কাউকে যদি নিযুক্ত করা হয় তারা কয় সেক্রেটারি। সেক্রেটাম এই শব্দটা ল্যাটিন ভাষায় গোপনীয়তা, হ্যাঁ বুঝাও। তো সেক্রেটারিয়াস, তো সেক্রেটারিয়াস মানে এমন একজন ব্যক্তি যিনি গোপন বিষয় গোপনই রাখতে পারেন, কিছু কথা থাক না গোপন। মধ্যযুগে তো ল্যাটিন থেকে ফরাসি ভাষায় এটা এসেছিল, বুঝাও। আইসা এটা হয়ে গেল সেক্রেটারি, বুঝাও। 1400 থেকে 1500 শতাব্দীতে ইংরেজি ভাষায় এক সেক্রেটারি আইসা হইল সেক্রেটারি। তো প্রথম এই সেক্রেটারি বলতে বোঝানো হইতো এমন একজন ব্যক্তিকে যিনি শাসক, রাজা বা প্রভাবশালী ব্যক্তির ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করতেন এবং তাদের ব্যক্তিগত তথ্য গোপনে রাখতেন, বুঝাও। কিছু কথা থাক না গোপন। তো মধ্যযুগের রাজকীয় সেক্রেটারিরা, সচিবেরা কি কাজ করতেন? গুরুত্বপূর্ণ চিঠি লিখতেন, কূটনৈতিক বার্তা আদান প্রদান করতেন এবং গোপন তথ্য সংরক্ষণ করতেন। কিছু কথা থাক না গোপন। তাই সচিবের প্রাথমিক কাজ ছিল গোপন তথ্যের রক্ষণাবেক্ষণ। তাই সেক্রেটারি শব্দের সাথে, এটার মূল ধারণার সাথে এই গোপনীয়তার বিষয়টা বলে এখনো অন্তর্ভুক্ত আছে, বুঝছাও। তো তাইলে কোনোভাবে এই সচিবদের, সেক্রেটারিদের পাবলিক লাইফে আসা উচিত, জনগণের মধ্যে এসে মাখামাখি করা উচিত, তার কি পলিটিক্যাল অ্যাফেয়ার্সে যুক্ত হওয়া উচিত, রাজনৈতিক কাজে যুক্ত হওয়া উচিত। কিন্তু হইয়া যাচ্ছে তো, তাই না? কেন করে হচ্ছে এটা না দেখে নেই, কারণ কাজের ধরনগুলো দেখলে বুঝবো যে সচিবেরা রাজনৈতিক কাজের সাথে যুক্ত হয়ে যায়। এই জন্যই পলিটিসাইজেশন অফ ব্যুরোক্রেসি হয়। আপনি যদি পলিটিক্যাল কর্ম থেকে, রাজনৈতিক কর্ম থেকে যদি দূরে রাখতে না পারেন সচিব গেরে, তাইলে আপনি রাজনীতিকরণ ঠেকাতে পারবেন না। তাইলে কি সচিব পলিটিক্যাল কাজের সাথে যুক্ত হবে না? অবশ্যই হবে, কারণ পলিটিক্যাল কাজ না করলে তো রাষ্ট্রই চলবে না, সরকারই চলবে না। তাইলে আপনি কিভাবে সচিবকে কাজে যুক্ত করবেন কিন্তু রাজনীতিকরণ থেকে ব্যুরোক্রেসিকে বাঁচাইবেন? এইখানেই আসল মুর্শিয়ানা। কাজটা সহজ, কঠিন না। আমরা আজকে সেটাই আলাপ করবো নি। তার আগে আমরা আলাপ করে নিই, বুঝে নেই সচিবালয়ে কি কি কাজ করা হয়। অনেকে কেমন কিছু করে না, ওটা এটাও সত্য, তাও দেখি আর কি। কাগজে কলমে লিখিত পড়িত কি কি কাজ আছে সেটা এটা দেখে নেই। হ্যাঁ, তো সচিবালয়ে কি কি কাজ করা হয় সেটা নিয়ে আলাপ করলে আমরা দেখবো যে তাদের কাজের মধ্যে স্পষ্ট বিভাজন আছে। সচিবালয়ের কাজগুলোকে দুই ভাগে ভাগ করা যায়। এটা হইতেছে রাজনৈতিক কাজ, পলিটিক্যাল কাজ, আর এটা হইতেছে রেগুলার প্রশাসনিক কাজ। তেমন কইতে পারেন যে রাজনৈতিক কাজগুলো কি কি? রাজনৈতিক কাজগুলো মূলত মন্ত্রী তার নেতৃত্বে পরিচালিত হয় এবং নীতি নির্ধারণী দিক নির্দেশনা কার্যক্রমের সাথে সম্পর্কিত। যেমন ধরেন নতুন আইন বা নীতিমালা প্রণয়ন, এটা পলিটিক্যাল কাজ। পলিটিক্যাল ডিসিশন, যেমন ধরেন নতুন বিশেষ প্রকল্প বা কর্মসূচি অনুমোদন, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন অর্থনৈতিক পরিকল্পনা, যেমন ধরেন বাজেট প্রণয়ন করা, উন্নয়ন প্রকল্প অগ্রাধিকার দেওয়া, এইগুলো পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন উচ্চ পর্যায়ের আলোচনা, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনা এবং চুক্তি, এটা পলিটিক্যাল কাজ। তারপরে ধরেন সংসদে মন্ত্রণালয়ের কাজকাম উপস্থাপন করা, প্রশ্নের জবাব দেওয়া, এটা পলিটিক্যাল কাজ।
তারপরে ধরেন সরকারি কর্মকর্তাদের জন্য কৌশলগত দিক নির্দেশনা দেওয়া, স্ট্র্যাটেজিক দিক নির্দেশনা দেওয়া, এটা পলিটিক্যাল কাজ। আর কি রেগুলার প্রশাসনিক কাজ, রেগুলার অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস, এইগুলা সচিব এবং প্রশাসনিক কর্মকর্তা দিয়ে পরিচালিত হয়। এইটার মধ্যে মন্ত্রী গেলে খুব একটা যুক্ত হয় না, এগুলো প্রতিদিনের কাজ এবং নীতিমালা বাস্তবায়নের সাথে সম্পর্কিত। আগে পলিটিক্যাল ডিসিশন হয় রাজনৈতিক কার্যক্রমের মধ্যে দিয়ে, আর এরা বাস্তবায়নের কাজটা হয় রেগুলার কাজের দিয়ে। যেমন ধরেন নীতিমালা বাস্তবায়ন, মন্ত্রীর সিদ্ধান্ত অনুযায়ী নীতিমালা বাস্তবায়ন, একটা নীতি নিচ্ছে, সেটা বাস্তবায়ন কেমন হবে। তারপরে ধরেন এই যে অফিসিয়াল ডকুমেন্ট এগুলো পর্যালোচনা এবং অনুমোদন। তারপরে ধরেন এই হিউম্যান রিসোর্স ব্যবস্থাপনা, মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের পদোন্নতি, বদলি, প্রশিক্ষণ, বেতন ইত্যাদি ইত্যাদি। তারপরে ধরেন আয় ব্যয়ের তদারকি, বাজেট অনুযায়ী অর্থ ব্যয় নিশ্চিত করা, এই সমস্ত। আর কি জবাবদিহিতা নিশ্চিত করা, বিভিন্ন প্রকল্প এবং কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা করা, প্রতিবেদন প্রস্তুত করা, সরকারের উচ্চ পর্যায়ে মন্ত্রণালয়ের কাজের অগ্রগতি নিয়ে প্রতিবেদন তৈরি করা। তো আমার প্রস্তাব হইতেছে যে কোন মন্ত্রণালয়ের দুইজন সেক্রেটারি থাকবে, একজন দেখবে রেগুলার কাজ, আরেকজন দেখবে পলিটিক্যাল কাজ। পলিটিক্যাল সেক্রেটারি, রেগুলার ফাংশন সেক্রেটারি। রেগুলার কাজের জন্য সেক্রেটারি আসবে ব্যুরোক্রেসি থেকে, মানে যারা এই যে বিসিএস টিসিএস দিয়ে আসবে। আর পলিটিক্যাল কাজের জন্য সেক্রেটারি আসবে পলিটিক্যাল সিলেকশন থেকে, রাজনৈতিক দল থেকে। এই পদে অবসরপ্রাপ্ত সচিবদেরকেও নেওয়া যেতে পারে। তাহলে প্রত্যেক পলিটিক্যাল পার্টির মধ্যে একটা মেরিটোক্রেসির চর্চা হবে, মানে মেধার চর্চা হবে, যেটা করবার চায় না আমি জানি। তো এই বিভাজনের সুবিধা আছে কিন্তু, যেমন কাজের পরিষ্কার দায়িত্ব নির্ধারণ, কে কোন কাজটা করবে সেটা সহজে বোঝা যাবে, দক্ষতা বাড়বে, প্রশাসনিক কর্মকর্তারা নিয়মিত কাজ তদারকি করতে পারবেন এবং রাজনৈতিক নেতৃত্ব নীতি নির্ধারণে মনোযোগ দিতে পারবেন। জবাবদিহিতা নিশ্চিত হবে, দায়িত্ব ভিত্তিক বিভাজনে কাজের মান এবং গতি উভয় বাড়বে। এইভাবে মন্ত্রণালয়ের কার্যক্রমকে রাজনৈতিক এবং প্রশাসনিক অংশে ভাগ কইরা কাজের বিভাজন আর সমন্বয় আরো কার্যকরভাবে করা সম্ভব হবে। এর ফলে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা সাকসেশন, মানে দায়িত্ব নেওয়ার একটা পরবর্তী নেতৃত্ব তৈরি হবে। শুধু মন্ত্রী না, একজন দায়িত্ববান সচিবও একটা রাজনৈতিক দলের মেয়াদকালে তৈরি হবে, যে রাজনৈতিক নেতৃত্ব হিসেবে গড়ে উঠতে পারবে ভবিষ্যতে। একজন রাজনৈতিক কর্মী যে সচিব হিসেবে কাজ করছে, ট্রেনিং পাইছে, তার চাইতে মন্ত্রণালয়ের পরবর্তী মন্ত্রী আর কে ভালো হবে, তাই না? প্রশাসনের সংস্কার আনার প্রথম কাজ হইতে পারে এইটা। যদি মনে হয় কেমন ফল হবে সেটা না দেখে তো লার্জ স্কেলে এটা চালু করা যাবে না। কাজটা এক্ষুনি অন্তর্বর্তীকালীন সরকার করতে পারে, কয়েকটা মন্ত্রণালয়। থিওরিটিক্যালি এটা শুধু কয়েকটা সমস্যার সমাধানই করে দিবে না, নতুন সম্ভাবনার দুয়ারও উন্মুক্ত করে দিবে। এখন কথা হইতেছে আমরা এটা করবো কিনা, এটা করার এখনই সময়, নতুন বাংলাদেশ গড়ার এখনই সময়। আসেন আমরা এক এক করে সংস্কারগুলো বাস্তবায়ন করে ফেলি এবং নতুন বাংলাদেশ গড়ে তুলি, যেই বাংলাদেশের জন্য আমাদের শহীদরা রক্ত দিছে। ডক্টর ইউনূস স্যার, আপনি ফেইলিওর হবেন, 100% ফেইলিওর। কল্পিতভাবে আগুন লাগানো হয়েছে। আর নাহলে কালকে তো অফিস বন্ধ ছিল। আপনারা জানেন এখানে সরসাইটে অতিরিক্ত লুট পাওয়ারও কোনো সুযোগ নেই, যেহেতু এসিগুলোও বন্ধ ছিল। তাহলে এখানে আগুনটা ওই 6 ভিতরে কিভাবে লাগবে? ওটা কি আমি সিগারেট খেয়ে ফেলুন না? হিসাবগুলো তারা পুড়ে ফেললো, বাকিগুলা রাখলো যেগুলোর ভিতরে হজবর হলো। আর একটা এরকম অভ্যুত্থান হবে, সেটা হোক আরো 5 বছর পর হোক, 10 বছর হোক, এই জুলাইয়ের মতো আর একটা অভ্যুত্থান হবে। ভাঙা গাড়িটা যদি রোড পরিষ্কার করতে চান তত যানজট লাগতেই থাকবে, যানজট তো লাগবেই। ওটা রিজেক্টেড গাড়ি পরিবর্তন করতে হবে যদি রাষ্ট্র পরিচালনা করতে হবে। আগুন লাগানো হয়েছে। আর নাহলে কালকে তো অফিস বন্ধ ছিল। আপনারা জানেন এখানে সরসাইটে অতিরিক্ত লুট পাওয়ারও কোনো সুযোগ নেই, যেহেতু এসিগুলোও বন্ধ ছিল। তাহলে এখানে আগুনটা ওই 6 ভিতরে কিভাবে লাগবে? ওটা কি আমি সিগারেট খেয়ে ফেলে দিচ্ছি? এগুলো তো জাতির সামনে তো এগুলো বলতে পারবে না। এটা পরিকল্পনা করে লাগানো হয়েছে এই রিক্সা চালকদেরকে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করার জন্য। এই যে 53 বছরের হিসাব দেখাবে যে আমাদের সচিবালয়ের সব কাগজ পড়ে গেছে, তখন আমরা রিক্সাওয়ালা যে অধিকার বঞ্চিত, আমাদের এই কথা। সার্ভিসের বিগত সফলতাগুলো আপনারা দেখেন, যে সফলতাগুলো দেখলেই আমরা বুঝবো যে তাদের সক্ষমতাটা কি রয়েছে। বঙ্গবাজারে 50টা ইউনিট কাজ করার পরে একটি দোকানকে তারা রক্ষা করতে পারেনি। সচিবালয়ের যে কয়েকটা ভবন রক্ষা পেয়ে গেছে, এটা তো পরিকল্পনার একটা মাধ্যম মাত্র। যে গুরুত্বপূর্ণ হিসাবগুলো তারা পুড়ে ফেললো, বাকিগুলা রাখলো যেগুলোর ভিতরে হজবর হলো, মানে আমরা যে বিপদে পড়বো এই হিসাবগুলা রাখা হয়েছে। কিন্তু রিক্সা চালকদের মৌলিক অধিকার যে বাদ দেওয়া হয়েছে, এটা কিন্তু আজকে পুরো ফেলা। শেখ হাসিনা চলে যাওয়ার পরও যে সচিবরা আছে, এই সচিবরা আসলে এদেশের ভালোর জন্য তারা সচিব হয় নাই, তারা গোজামিলের সচিব হয়েছে এবং আওয়ামী সরকারকে সহযোগিতা করার জন্য তারা সচিব হয়েছে, শেখ হাসিনাকে সহযোগিতা করার জন্য সচিব হয়েছে। আজকে শেখ হাসিনা নেই, কিন্তু তারা তো ভরাক্রান্ত, দুঃখ ভরাক্রান্ত হৃদয় ঘুরতেছে। যে কোনো সময় তাদের চাকরি যেতে পারে, তারা অপসারণ হতে পারে এবং মূল্যবান কাগজপত্র থাকতে পারে। এই সমস্ত কিছু অপসারণ করার জন্যই চক্রান্ত করে এই আগুন লাগানো হয়েছে। আর একটা এরকম অভ্যুত্থান হবে, সেটা হোক আরো 5 বছর পর হোক, 10 বছর হোক, এই জুলাইয়ের মতো আর একটা অভ্যুত্থান হবে। কারণ মানুষের তখন হুঁশ হবে, তখন ভালো মানুষ নির্বাচন করতে পারবে। সমস্ত উপদেষ্টারা একদিকে আর একলা ডক্টর আমাদের ইউনূস স্যার একদিকে। সমস্ত উপদেষ্টারা চাইতেছে দেশটাকে আবার সেই একটা হোক, যুদ্ধ হোক,
আবার কিছু হোক, আবার সেই সরকার আসুক, সমস্ত উপদেষ্টার একই নীতি। তারা তো অকেজ মানুষ, বয়স হয়ে গেলে তাদের বল থাকলে বুদ্ধি থাকে, মনের জোর থাকলে বুদ্ধি থাকে, মনের জোর নাই, বুদ্ধি নাই, এরকম ধ্বংস হইতে থাকবে। আজকে সচিবালয় যেটা প্রাণকেন্দ্র আঘাত লাগছে, এর চেয়ে বড় প্রাণকেন্দ্র আগামীতে আঘাত লাগবে। ডক্টর ইউনূস স্যার, আপনি ফেইলিওর হবেন, 100% ফেইলিওর হবেন। এই রাষ্ট্রের একটা নিয়ম নীতি পরিবর্তন করার ক্ষমতা আপনার ইচ্ছে আছে, কিন্তু আপনার ক্ষমতা থাকবে না, কারণ আপনি তো সব পরিচালনা করতে পারবেন না। পরিচালনা করবো ওই যে উপদেষ্টারা, ওইগুলি কি উপদেষ্টা? একজন মানুষ যখন রিটায়ার্ড হয়ে যায়, রিটায়ার্ড মানুষ দিয়ে যদি আপনি চেয়ার মানে ভাঙা গাড়িটা যদি রোড পরিষ্কার করতে চান, তত যানজট লাগতেই থাকবে, যানজট তো লাগবেই। ওটা রিজেক্টেড গাড়ি, রিজেক্টেড গাড়ি পরিবর্তন করতে হবে যদি রাষ্ট্র পরিচালনা করতে হয়। অতএব রিজেক্টেড গাড়ি বাদ দিয়া নতুন গাড়ি আনেন। যাকে বল আছে, মনের বল আছে, যে বল মনে দুর্বল থাকে, যে জাতি মনে দুর্বল থাকে সে জাতি কোনো জ্ঞানে বড় হয় না। উপদেষ্টাদের মনের দুর্বলতা আছে, উপদেষ্টাদের মনের দুর্বলতার কারণে জ্ঞানেও তারা দুর্বল। আমরা এদিক দিয়ে যাচ্ছি রিস্কা নিয়ে, উনি আমাদেরকে চাপ মারছে, আমরা জিজ্ঞেস করলাম, উনি আমাদেরকে ধমক দিচ্ছে। সে সাইড দিয়ে যাইতেছে, আমি সাইডে আইছি, ওনারা একটু চিলাপালা করছে যে এটা যে ওনার গায়ে যদি লাগে। গাড়িটা সিএ ভবনের গাড়ি। ভাই জানি না ভাই, রাত থেকে এখানে কাজ করতেছি, বলতেছে। আমরা বললাম যে এত জোরে গাড়ি চালাচ্ছেন কেন? দিক দিয়ে দেখতেছেন এখানে একটা দুর্ঘটনা, এইভাবে চালাবো না, কিভাবে চালাবো? আপনাদেরকে শিখতে হবে। লাশ নিয়ে যাবো কিছুক্ষণ পরে। আমরা এখন এখান থেকে যাচ্ছি আর কি, রিস্কা দিয়ে আমরা 3 জন ভলান্টিয়ার যাচ্ছি, 2টা মেয়ে ভলান্টিয়ার আর আমি। এখন এই গাড়িটা আমাদেরকে চাপ দিছিল, এই যে এখানেই, হ্যাঁ এখানে চাপ দিছিল। যে আমরা বললাম যে এত জোরে আপনার গাড়ি চালাচ্ছেন, আমার চাপ মারছেন, আমরা এই জোরে চালাবো না, কি করবো? আমি কিশোরগঞ্জ থেকে আসছি, আমরা ফায়ার ভলান্টিয়ার। রাতে যখন আগুন দেখলাম লাইভে দেখার পর আমরা এখানে চলে আসছি, রাত থেকে কাজ করতেছি। আর এখন মানে আমরা মেডিকেলে যাচ্ছি আর কি, আমার ভাইয়ের লাশটা নিয়ে আমরা অধিদপ্তরে যাব, সেখানে জোরে পরে জানা যায়। এই বিষয়টা উনি বলতে পারবে। সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত অভিমত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আপনারা কি বলতে চান, আপনাদের কি বলার রয়েছে, আপনারা আপনাদের গুরুত্বপূর্ণ অপিনিয়ন মতামতটা কমেন্ট করে যাবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে সারা দেশ তোলপাড় রীতিমতো। বাংলাদেশের মতো এরকম গুরুত্বপূর্ণ একটা স্থাপনায়, এরকম একটা স্পর্শকাতর জায়গায় এরকম হামলা কিংবা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে যারা, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় এনে কঠোরতম শাস্তি প্রদান করার আহ্বান জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এমন শাস্তি দিতে হবে তাদেরকে যাতে ভবিষ্যতে পরবর্তীতে কোনো মানুষ যেন এরকম ঘটনা ঘটানোর দুঃসাহস না দেখাতে পারে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করছেন অবশ্যই কমেন্ট করে যাবেন, আপনারা কি বলবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, ভিডিওটা শেষ করছি এখানে এই পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হলে আপনাদেরকে অনুরোধ করব এবং রিকোয়েস্ট করব, আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী আপডেট সকলের আগে আপনাদের কাছে পাওয়া যায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।